নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে, আজকে তার 18 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন বাছাই করা সেরা প্রশ্নোত্তর নিয়ে সন্ধ্যে 7টায় আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস আসছে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং তোমাদের আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী এবং বিগত বছরের প্রশ্নপত্র দেখে একদম হুবহু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আসা হচ্ছে এই ক্লাসের মাধ্যমে। তো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব হেল্পফুল হবে। ওকে, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেবো। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে পতঞ্জলি কিসের জন্য বিখ্যাত ছিলেন বা পতঞ্জলি ড্যাশ জন্য বিখ্যাত ছিলেন, অর্থাৎ নিচের কোনটি পতঞ্জলির তোমাকে বলতে হবে। তো পতঞ্জলি মহাভাষ্য এবং যোগভাষ্য এই দুটির গ্রন্থের লেখক আমরা প্রত্যেকেই জানি এবং পতঞ্জলি বেসিক্যালি যোগের জন্যই পরিচিত ছিলেন। তো অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। যোগ সূত্রের জন্য বিখ্যাত ছিলেন পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি। এরপরে দেখো সেকেন্ড অপশন রয়েছে কি পঞ্চতন্ত্র। তো এই পঞ্চতন্ত্রের রচয়িতাকে অনেক সময় পড়তে পারে বিষ্ণু শর্মা। প্রত্যেকে লিখে নেবে, আমি যেগুলো পয়েন্টগুলো এখানে তোমাদের বলে দেব সেই পয়েন্টগুলো পারলে তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। ওকে, তো এই হলো আমাদের অপশন এ সঠিক উত্তর। এরপরে আমরা দেখে নেব এক্সপ্লেনেশন। দেখো, বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। তোমাকে প্রশ্নটা এইভাবে করবে যে বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি কার সাময়িক ছিলেন, এইভাবে প্রশ্নটা পরীক্ষাতে আসে। আচ্ছা, যোগ বিষয়ে সর্বাধিক বিশিষ্ট বই যোগ দর্শনের রচয়িতা হলেন মহর্ষি পতঞ্জলি। আর যোগ দর্শন ভক্তদের জন্য খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা সাহিত্য। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি দেখা যায় সেটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তরটা হবে অপশন বি, সাঁচি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এখানে রয়েছে সারনাথ। সারনাথের মৃগোদ্যানে ভগবান গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ প্রচার করেছিলেন, এটাও অনেক সময় পড়ে। আর বোধিবৃক্ষের তলায় তিনি নির্বাণ লাভ করেছিলেন, এটা অনেক সময় কোশ্চেন আসে বৌদ্ধ ধর্ম সম্পর্কে থেকে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি বলবন? দেখো, এখানটায় আমাদের ইম্পর্টেন্ট অনেকগুলো পয়েন্ট তোমাদের আমি দেব, যেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমত এই প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে চুজ করব। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বলবন। অপশন ডি হবে সঠিক উত্তর। কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? বলবন হাসতে দিতেন না। এখানে আসলে বলতে চাইছি দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসটা একটু কোশ্চেন এসছে এখানে। তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের সময়কাল কত ছিল আমরা জানবো। 1206 থেকে 1526 পর্যন্ত দিল্লি সুলতানি সাম্রাজ্য শাসন করেছে ভারতের বুকে। দেখো, সুলতানি কেন? কারণ এখানে তুর্কি এবং আফগানরা শাসন করতো, তার জন্যই তো ভারতকে আমরা কি বলি সুলতানি সাম্রাজ্য, তাকে সুলতান বলা হতো অ্যাকচুয়ালি। তাই সুলতানি সাম্রাজ্যের ইতিহাস আমরা এখানটা জানি, এই 1206 থেকে 1526। তারপরে মুঘল যুগ এলো। এই দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন প্রথম অপশন কুতুবউদ্দিন আইবককে বলা হয় দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। অ্যাকচুয়ালি দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। ওটাই পরীক্ষাতে বেশি করে প্রশ্ন আসে। আচ্ছা, এইখানটায় আরো বেশ কিছু প্রশ্ন হয়, যেরকম কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন? মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন, হ্যাঁ না? আর ইলতুৎমিশ অপশনসে রয়েছে। ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন এবং ইলতুৎমিশকেই দিল্লি সুলতানি সাম্রাজ্যের দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, গণ্য করা হয় তাকেই বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি গিয়াসউদ্দিন বলবন কি করেছিলেন? সিজদা প্রথা চালু করেছিলেন। পাইবস এবং সিজদা যে দুটো বিষয়, সেইগুলো তিনি চালু করেছিলেন। আর এইখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সময় তার সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। তাহলে এতগুলো পয়েন্ট তোমাদের বললাম, অবশ্যই ভালো করে এগুলো নোট ডাউন করে নাও। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। 1816 খ্রিস্টাব্দে বেরেলি বিদ্রোহের নেতৃত্ব দেন কে? এখানটা অনেকে কনফিউজিং হবে, কারণ এই নামটা আমরা কম বেশি 1857 সালে মহাবিদ্রোহে পেয়েছি, তাই না? 1857 সালে মহাবিদ্রোহ। বাট প্রথম কি তোমরা জানো উত্তরপ্রদেশের এই বেরেলি জায়গাতে 1816 সালে বিদ্রোহ হয়েছিল, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন মুফতি মোহাম্মদ আইওয়াজ। অপশন ডি হবে সঠিক উত্তর। খুব ভালো করে দেখবে, কিন্তু এক্সপ্লেনেশনটা দিয়েছি আমি। দেখো, বেরেলিতে পরবর্তী ক্ষেত্রে 1857 মহাবিদ্রোহ হয়েছিল, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর। এটা পরীক্ষাতে আসতে পারে, প্রত্যেকে স্টার করবে। আর এই যে 1816 সালে বেরেলিতে যে বিদ্রোহ হয়েছিল, স্বাধীনতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা এবং এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রধান বিদ্রোহগুলির মধ্যে একটি ছিল, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন মুফতি মোহাম্মদ আইওয়াজ এবং ব্রিটিশদের যে সমস্ত কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। তো এই ঘটনাটি কিন্তু উত্তরপ্রদেশের বেরেলিতেই হয়েছিল, যেখানে পরবর্তী ক্ষেত্রে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ 1857 মহাবিদ্রোহ বলা হচ্ছে।
যেটা আমরা মহাবিদ্রোহ সিপাহী বিদ্রোহ বলি, সেইখানেও কিন্তু এই বেরেলিতে হয়েছিল সেটাও। নেক্সট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা চালু হয় লিটনের সময় 14ই মার্চ 1878 সালে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা এসআই বা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। এই 3টে বই তোমার পরীক্ষার পথকে অবশ্যই মজবুত করবে। যেরকম আমাদের 2-in-1 সাজেশন বুকটা রয়েছে, এই বইটি তোমাকে দুটো পরীক্ষার প্রিপারেশন একসাথে দেবে। কিরকম স্যার? একটা হচ্ছে কনস্টেবল, একটা হচ্ছে এসআই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। এবং এই যে বই, এটা কিন্তু একটা যে বিশাল মোটা বই বা অনেক কিছু ইনফরমেশন পড়তে হবে এরকমটা নয়। তুমি পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে কমপ্লিট করতে পারবে। কমপ্লিটলি একটা 2-in-1 সাজেশন মানে কি? একটা তোমাকে দুটো পরীক্ষার প্রিপারেশন একটা বই দিবে, এবং সেটাও আবার সাজেস্টিভ ওয়েতে, যেখানে এমসিকিউ, ওয়ান লাইনার, প্রিভিয়াস ইয়ার, প্র্যাকটিস সেট, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু তুমি এই একটি বইয়ের মাধ্যমে পাবে, এবং প্রত্যেকটি বিষয়ের কন্টেন্ট এখানে প্রোভাইড করা আছে, এবং এক্সাম ওরিয়েন্টেড বিষয়। এটা সব থেকে ভালো জিনিস, এক্সাম ওরিয়েন্টেড বিষয়। এমন কিছু নয় যে আমি অনেক কিছু পড়ছি, বাট তোমাকে পরীক্ষাকে টার্গেট করে এই বইটা দেবে তোমাকে, যে 1 মাসে তুমি কভার আপ করো, তোমার সিলেবাসটাকে কুইকলি রিভিশন করো এই বইটি থ্রু দিয়ে। আমাদের ক্লাস চলছে, ক্লাস দেখো। পাশাপাশি তুমি যদি চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন যে প্র্যাকটিস সেট লঞ্চ হয়েছে বা নতুন যে সিলেবাস বলছি, সেই সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট চাইছো, নতুন একটা প্র্যাকটিস সেট, তাহলে আমাদের বলবো যে অ্যাডভান্স মক ফাইটার রয়েছে ডব্লিউপি কনস্টেবলের জন্য, এটা নিয়ে নাও। আদারওয়াইজ তুমি বলছো আমি শুধু কেপির জন্য প্রিপারেশন নিচ্ছি, কলকাতা পুলিশের প্রিলিমসটা এবারে দেবো ভালো করে, তাহলে প্র্যাকটিস সেট নাও, আমাদের রয়েছে এই 3টে বই অ্যামাজন ফ্লিপকার্টে অথবা আমাদের ওয়েবসাইটে, এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে অ্যাভেলেবল রয়েছে। বা তুমি নিকটবর্তী বুক স্টলে অফলাইনে গিয়ে খোঁজ করতে পারো, পেয়ে যাবে। আর আদারওয়াইজ তোমার কোনো সমস্যা হলে তুমি হোয়াটসঅ্যাপ করবে আমাদের এই নাম্বারে, তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে এখানে। ওকে, দেরি করো না একদমই, পরীক্ষা কিন্তু সামনে রয়েছে। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিই। গোর্খা জনমুক্তি মোর্চা কত সালে গঠিত হয়? গোর্খা জনমুক্তি মোর্চা গঠিত হয়, এটা হচ্ছে একটা কি বলতো, এটা একটা পলিটিক্যাল একটা পার্টি, রাজনৈতিক দল, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে বিভিন্ন জেলা বা অংশকে নিয়ে একটা গোর্খাল্যান্ড তৈরির একটা দাবি। এই যে জনমুক্তি মোর্চা, এদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, এবং এটা ফর্ম হয় সেই সময় 2007 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি হবে সঠিক উত্তর। 2011তে সম্ভবত জিটিএ গঠিত হয়েছিল, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। পৃথিবীর কোন অংশে প্রচুর পরিমাণে নিকেল এবং লোহা রয়েছে? পৃথিবীর কোন অংশে প্রচুর পরিমাণে নিকেল এবং লোহা রয়েছে? তো আমরা যদি অপশনসটা ভালো করে বুঝতে পারি না, এখানে তোমার উত্তর হয়ে যাবে নিকেল এবং ফেরাস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো এখানে সিয়াল মানে হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম, সিমা মানে হচ্ছে সিলিকা ম্যাগনেসিয়াম। তো এগুলো তো আমার হবেই না। আমাকে কি চেয়েছে, কি নিকেল চেয়েছে, লোহা চেয়েছে। নিকেল এনআই মানে নিকেল, এফই মানে হচ্ছে ফেরাস, লোহা। ওকে, তো এখানে অপশন সি হয়ে গেল আমার সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? তার আগে তোমাদের এই প্রশ্নে আর একটু ব্যাখ্যাটা আমি দিয়ে দিত এখানটায়। সিয়াল আর সীমাটা কি দেখো। সিয়াল মানে সিলিকা অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত, যেটা হচ্ছে মহাদেশীয় ভূভাগ। সেই মহাদেশীয় ভূভাগ সিলিকা অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত, আমাদের সংক্ষেপে সিয়াল বলছি। আর সীমাটা হচ্ছে কি? সীমাটা হচ্ছে সিলিকা ম্যাগনেসিয়াম, সামুদ্রিক ভূত্বক, যেটাকে আমরা সীমা বলছি সংক্ষেপে। SI মানে সিলিকা, MA মানে ম্যাগনেসিয়াম। এই দুটো বিষয় প্রত্যেকে লিখে নাও, এই দুটো বিষয় অনেক সময় পরীক্ষাতে আসে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর কেউ দিলে কমেন্ট সেকশনে প্রত্যেকে জানিয়ে দাও। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী, চোখ বন্ধ করে উল্টোপাল্টা উত্তর করো না ভাই। ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম নদী গঙ্গা হবে। আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে হচ্ছে পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী ওয়েস্ট বেঙ্গলের দামোদর হবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, পশ্চিমবাংলার দুঃখ বলা হয়। ওকে, তো এখানটা আমরা দেখে নেবো ডিটেলসে। দেখো দামোদর নদীর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 592 কিলোমিটার। আর দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে হুগলি নদী, রূপনারায়ণ নদীতে পতিত হয়েছে। পশ্চিমবঙ্গের দামোদর নদীর দৈর্ঘ্য 200 কিলোমিটার। কি বলছি, দামোদর নদী টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 592, ওয়েস্ট বেঙ্গলের লেন্থ 200 কিলোমিটার, নয়তো এটা প্রথম হয়ে যেত। আর গঙ্গা হচ্ছে 2525 কিলোমিটার লেন্থ বিশিষ্ট ভারতবর্ষে তথা ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম নদী। এটাও অনেক সময় পরীক্ষাতে আসে পরীক্ষাতে। ওকে, দামোদর নদীর পর 4টি বাঁধ রয়েছে, একটা হচ্ছে তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, আর হচ্ছে মাইথন এবং পাঞ্চেত বাঁধ। এইগুলো অনেক সময় পরীক্ষাতে আসে। আমাদের অপশনসে ছিল না একটা কয়না নদী। তো কয়না নদী অ্যাকচুয়ালি কৃষ্ণা নদীর শাখা নদী, ওটা আলাদা ব্যাপার, কৃষ্ণা নদী সাউথের। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বলো। ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট থেকে কোশ্চেন। শরৎ, গ্রীষ্ম, বর্ষা নাকি বসন্ত? বলো। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ডব্লিউপি পরীক্ষা দিতে যাবে, ভালো করে ক্লাইমেট না জানলে কোথায় কি ডিউটি পড়বে কোনো ঠিক আছে? উত্তর কি হবে বলো? সঠিক উত্তর অপশন সি হবে, তাই তো? অপশন সি, বর্ষা। বর্ষাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। অপশন সি হবে সঠিক উত্তর, মৌসুমী বায়ুর ফলেই বৃষ্টিপাত হয়। এখানে ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু পয়েন্ট তোমাদের বলবো। দেখো, বর্ষা মৌসুমী পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
ঠিক আছে, বর্ষা মরশুমে। বর্ষাকালে যে টাইম স্প্যানটা রয়েছে সেটা হচ্ছে জুনের শেষ থেকে শুরু হয় এবং সেপ্টেম্বর শেষ পর্যন্ত চলে। আর বঙ্গোপসাগরের নিকটবর্তী হয়, জিওগ্রাফিক্যালি আমাদের লোকেটেড কোথায়, ওয়েস্ট বেঙ্গল নিকটবর্তী, বে অফ বেঙ্গলের নিকটবর্তী। দ্যাটস ওয়াই কি হয়, এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এসে বৃষ্টিপাত ঘটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর, তাই তো। এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটাতে কিছুটা সাহায্য করে। দার্জিলিং জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই সমস্ত জায়গাগুলো, পাহাড়ি এলাকাগুলোতে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতে আনুমানিক আয়তন কত? দেখো আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি, অনেক কিছু তোমাদের এখানে স্ক্রিনে থাকবে না, অনেক কিছু তোমাদের বলে দেবো, তো অবশ্যই খাতা পেন নিয়ে বসতে হবে ভাই, ঠিক আছে। আর ক্লাসটা কেমন লাগছে মাস্ট জানাবে। তুমি পড়াশোনা করছো মানে মেহনত করতে হবে, আলটিমেটলি মেহনত মানে স্মার্ট ওয়ার্ক। তুমি এই যে এমসিকিউ দেখছো, এক্সপ্লেনেশন বলে দেওয়া হচ্ছে, তোমাকে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এইগুলো নোট ডাউন করো, এইগুলো পড়ো। আমাদের ক্লাস অলরেডি অনেকগুলো ক্লাস রয়েছে জিকের উপরে, প্র্যাকটিস সেট, সেই ক্লাসগুলো গো থ্রু করো, তুমি দেখবে অনেক সাকসেসফুল পাবে এখান থেকে, ঠিক আছে। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, 3.28 মিলিয়ন কিমি স্কোয়ার। যদি টু বি অ্যাকুরেট বলি তাহলে আমরা ডিটেলসটা আমাকে অবশ্যই দেখতে হবে, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, আমি পুরো এখানে একটা দিয়েছি আপডেট তোমাদের। দেখো ভারতের অবস্থান, ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ। আয়তন পৃথিবীর মোট আয়তনের 2.42% এলাকা জুড়ে অবস্থিত ভারতবর্ষ দেশ আমাদের, যার আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে র্যাঙ্ক ওয়াইজ যদি আমরা দেখি, বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ভারতবর্ষ। বিস্তার যদি আমরা দেখি ল্যাট লং, তাহলে অক্ষাংশগত বিস্তার 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। দ্রাঘিমাংশগত বিস্তার 86 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত। ওকে, ভারতের পূর্ব পশ্চিমের সময়ের পার্থক্য 1 ঘন্টা 56 মিনিট, এটা তোমরা কোথাও 2 ঘন্টা পাবে, তো ভালো করে দেখে নেবে। ভারতের পূর্ব এবং পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে পার্থক্য 29 ডিগ্রি, এটাকেই 30 ডিগ্রি ধরা হয়, এবং এই ভিত্তিতে আমরা এটাকে ট্রান্সফার করছি 2 ঘন্টা, তাই তো। আচ্ছা, উত্তর দক্ষিণে বিস্তার কত? 3214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার কত? 2933 কিলোমিটার। তাহলে এই যে ইনফরমেশন গুলো তোমাদের দেওয়া হচ্ছে, ক্লাসটা কেমন লাগছে একটু জানাবে না তোমরা, একটা লাইক করবে না? ঠিক আছে, করার দরকার নেই, ঠিক আছে। চলো দেখো না আরো এখানে কি বলছে, কর্কটক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কটি রাজ্য? 8টি রাজ্যের নাম কি কি? এই যে নাম দেওয়া আছে স্যার এখানটায়, মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। তোমরা পরীক্ষায় অলরেডি 1 নম্বর এখান থেকে পেয়ে যাবে শিওর, আমি বলে দিলাম। মাহি হচ্ছে একমাত্র নদী যেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। ভারতের প্রমাণ সময় কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা হচ্ছে জিএমটি থেকে 5.5 ঘন্টা এগিয়ে। ভারতের মোট 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ইন্ট্রোডাকশন বলো, আরো তোমার বাকি থাকবে কিছু ইনফরমেশন, একদম এক ঝলকে ভালো করে দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? তোমাদের সায়েন্স থেকে প্রশ্ন, জেনারেল সায়েন্সের কোশ্চেন। সাঁড়াশি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। স্যার লিভার জিনিসটা কি তাই জানে না? দেখো লিভার জিনিসটা কি তোমাকে জানতে হলে সায়েন্সের বেসিক কনসেপ্ট, একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে যখন একটা রড একদিকে ভার একদিকে আলম্ব থাকে এবং ঘুরতে থাকে ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে, তখন আমরা তাকে লিভার বলি বেসিক্যালি। আর প্রথম শ্রেণীর লিভার মানে হচ্ছে কি বলতো, যে লিভারের আলম্ব বিন্দু একদিকে ভার থাকে অন্যদিকে বল ক্রিয়া করে, এবং তাকে প্রাথমিক শ্রেণীর লিভার বলছি আমরা। মানে ফর এক্সাম্পল এইখানটা তোমার ভার হচ্ছে, এটা সোজা হবে, এখানে ধরো তোমার হচ্ছে বল ক্রিয়া করছে, আর মাঝখানটা একটা আলম্ব বিন্দু রয়েছে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। এই প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ যদি আমরা দেখি, বেসিক্যালি আমাদের উদাহরণ আছে। তো 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে সাঁড়াশি কোন শ্রেণীর লিভার। আমরা আগে দেখে নেব, প্রথম শ্রেণীর লিভার বললাম, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ তোমাদের দিয়ে দিয়েছি, লিস্টটা দেখে নেই একটু। দেখো যে লিভারের আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে বল ক্রিয়া করে, তাকে আমরা ফার্স্ট শ্রেণীর লিভার বলছি। এবং উদাহরণ হিসাবে যেগুলো দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, সাঁড়াশি, পেরেক, তোলার যন্ত্র, ঢেকি, টুথব্রাশ, কাঁচি, বেলচা, নলকূপের হাতল, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নিম্নের কোনটি দিক নির্ণয় মাপার যন্ত্র? রিক্টার স্কেল, পাইরোমিটার, কম্পাস নাকি হাইড্রোমিটার? হাইগ্রোমিটার বলো। 4টে অপশনস রয়েছে, আমরা দেখে নেব বিভিন্ন যে সমস্ত যন্ত্রগুলোর সাহায্যে পরিমাপ করা হয় বা পরিমাপক যন্ত্র, সেগুলো অবশ্যই দেখব। সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, কম্পাস ইজ দ্য রাইট আনসার। দেখে নেব আমরা পুরো লিস্টে, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট, যেরকম রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, পাইরোমিটার যন্ত্রের সাহায্যে আমরা উচ্চ উষ্ণতা পরিমাপ করি, হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, ওডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র, আর ম্যানোমিটারের সাহায্যে আমরা চাপ নির্ণয় করে থাকি, হাইড্রোফোন জলের তলার শব্দ নিরূপণ করে থাকে, ল্যাক্টোমিটার দুধের শুদ্ধতা পরিমাপ করে, প্রেসার গজ তরলের চাপ পরিমাপ করে। আমি যেগুলো দিচ্ছি অবশ্যই একবার এখানে দেখে নেবে ভালো করে, খাতায় নোট ডাউন করে আরেকবার রিভিশন করে নেবে ক্লাসটি দেখার পরে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? প্রত্যেকে ভিভিআই করবে। অ্যামোনিয়াম সংকেতের যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে NH4 3PO4, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, অপশন এ, অ্যামোনিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত NH4 3PO4। এটি অ্যামোনিয়া এবং ফসফরিক অ্যাসিডের লবণ, ঠিক আছে। এর আলাদা নাম হচ্ছে ট্রাইমোনোমিয়াম ফসফেট, ট্রাইমোনোমিয়াম ফসফেট। চলো নেক্সট, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখা আলোচিত হয় তাকে আমরা কি বলি? মানে মৌমাছি প্রতিপালন বিদ্যা বলছে। সঠিক উত্তর কোনটা হবে? 4টে অপশনস রয়েছে,
এপিকালচার ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো সেরিকালচার রেশম প্রতিপালন, সেরিকালচার রেশম প্রতিপালন, অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি কি, অ্যাপিয়ারিটা বলবে তোমরা প্রত্যেকে, যেখানে মৌমাছি কেপ করে রাখা হয়, তাই তো। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, IR-8 রত্না এগুলি আসলে কি? IR-8, IR-8 হচ্ছে এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল বা হাই ইয়েল্ডিং যে ভ্যারাইটি সিডস রয়েছে তার মধ্যে অন্যতম IR-8 হচ্ছে ধানের বীজ, উচ্চ ফলনশীল ধানের বীজ। এখান থেকে তোমাদের গমের বীজের নামটাও জিজ্ঞেস করতে পারে। ফর এক্সাম্পল তোমাদের এখানে লার্মা রোজা, বাড়ি গম 30, করণ বন্দনা, DBW 187, HD 3386, DBW 372, করণ বৈষ্ণবী ইত্যাদি, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল গম বীজের উদাহরণ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন দেখো, মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয় তা হলো কোনটি? মহাকাশ বিজ্ঞানে যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে, চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে ক্লোরেলা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লোরেলাটা ইউজ করা হয় মহাকাশে। দেখো ক্লোরেলা মহাকাশ শৈবাল নামে পরিচিত, এটি মহাকাশে মানুষের জন্য খাদ্যের একটি উৎকৃষ্ট উৎস হিসেবে কাজ করে। বেসিক্যালি অ্যাস্ট্রোনটরা যখন যায় মহাশূন্য বা স্পেসে তখন তারা এটাকে নিয়ে যায় খাবার হিসাবে। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ রয়েছে, নেক্সট মানে উপস্থিত রয়েছে। উদ্ভিদ জগতের উভচর বলা হয় কাকে? উদ্ভিদ জগতের উভচর বলা হয় ব্রায়োফাইটাগুলি, ব্রায়োফাইটার মধ্যে পড়ছে এখানে মস, অপশন বি হবে সঠিক উত্তর, বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখককে? প্রত্যেকে ভিভিআই করে দাও, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনসের মধ্যে সালমান রুশদি, সালমান রুশদি হবে সঠিক উত্তর। এছাড়া দেখো দুটো বই দিয়েছি ইম্পর্টেন্ট, লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাস রুট টু দ্য করিডোরস অফ পাওয়ার, শরৎ পাওয়ার। এর আগে আমরা অনেক বই দেখেছি বা অনেক মানে যে সমস্ত বুকস অ্যান্ড অথার সেগুলো আলোচনা করেছি, তো আজকে দুটো নিউ দিয়েছি। ওয়েন দ্য রিভার স্লিপস উপন্যাসটির লেখক হচ্ছে এস্ট্রাইন কিরে। পরবর্তী কোশ্চেন, উত্তর রবীন্দ্রনাথের ভাবধারার সর্বশ্রেষ্ঠ প্রতীক কাকে বলা হয়? উত্তর রবীন্দ্রনাথের ভাবধারার সর্বশ্রেষ্ঠ প্রতীক বলা হয় কবি জীবনানন্দ দাশকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন ট্রাম দুর্ঘটনায় মারা যান। আর কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি, অনেক সময় পরীক্ষায় আসে। তিনি হচ্ছেন প্রতিবাদী কবি নামে বা সাম্যবাদী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। তোমরা আমাকে জানাবে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কি? বহুবার তোমাদের আমি ক্লাসে করিয়েছি। নেক্সট কোশ্চেন, চিত্রকর নন্দলাল বোসের অঙ্কিত ছবি নিচের কোনটি নয় বলেছে? তো এইখান থেকে তোমাদের আর একটা প্রশ্ন হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের ফজ পাঠ গ্রন্থের যে সমস্ত চিত্রগুলো রয়েছে সেগুলো চিত্রাঙ্কন করেন কে? নন্দলাল বসু, এটাও হয়ে যাবে। তো নন্দলাল বসুর ছবি বলতে এখানে মন্দির, নর্তকী, ভারত মাতা তো অবশ্যই, বীণা বাদক, এই ভারত মাতাটা জিজ্ঞেস করে পরীক্ষাতে, তো এই তিনটেই ওনার। বাকি যেটা নয় হচ্ছে বটগাছ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা দেখে নেবো ওনার সম্পর্কে একটু। নন্দলাল বসু 3 ফেব্রুয়ারি 1883 তে জন্মগ্রহণ করেন এবং 1966 সালে 16 এপ্রিল তিনি প্রয়াত হন। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে যে সমস্ত ছবি সেগুলো তিনি এঁকেছেন তার বিখ্যাত চিত্রগুলির মধ্যে, এছাড়া অন্যান্য যেরকম অন্নপূর্ণা, সতী, দার্জিলিং প্রভৃতি হচ্ছে উল্লেখ্য। নেক্সট কোশ্চেন, ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যে দেখা যায়? তো কুচিপুড়ি বেসিক্যালি অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নাম অনুসারে এই নৃত্যের নামকরণ হয়েছে, অপশন সি হলো সঠিক উত্তর। এরপরে আমরা দেখে নেব, দেখো কুচিপুড়ি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। কুচিপুড়ি ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্যের ধরন, এটি অন্ধ্রপ্রদেশের একটা ভিলেজ যেটা হচ্ছে কুচিপুড়ি গ্রামের নাম, সেখান থেকে উদ্ভূত। আর এছাড়াও ইউপি বা তোমাদের উত্তর ভারতে কত্থক দেখা যায়, ছৌ নাচ ওয়েস্ট বেঙ্গলে, উড়িষ্যাতেও দেখা যায়, ময়ূরভঞ্জ ছৌ, ঝাড়খণ্ডে সরাইকেল্লা ছৌ দেখা যায়, আর কেরলের কথাকলি, মোহিনীঅট্টম এগুলো হচ্ছে বিখ্যাত নৃত্য। নেক্সট, নিম্নলিখিত কোন জন বা কোন ব্যক্তি পদাধিকারী বলে নীতি আয়োগের চেয়ারম্যান? অ্যাকচুয়ালি এখানটায় পদাধিকার বলে হবে, পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান, তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে রয়েছেন, মানে উনি বা প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনিই হবেন। ওকে, নেক্সট, রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে পদচ্যুত করা যায়? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে বলেছি বলতে পারবে কেউ? 61 আর্টিকেল, তাই তো। তো এটাকে ইমপিচমেন্টের মাধ্যমে আমরা তাকে বহিষ্কার করতে পারি রাষ্ট্রপতিকে একমাত্র। ডিটেলসটা খুব ভালো করে দেখবে, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের আর্টিকেল হচ্ছে 64, এটা পরীক্ষাতে আসবে। আচ্ছা, ইমপিচমেন্টের মাধ্যমে একমাত্র সম্ভব। আর রাষ্ট্রপতিকে 14 দিন পূর্বে নোটিশ দিতে হবে, এটা অনেক সময় আসতে পারে। তো এইখানটায় এই দুটো বিষয় দেখলেই হবে তোমাদের। নেক্সট, পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলোতে লিখিত সংবিধান আছে কার? দেখো ভারতের তো সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান, তো ডেফিনেটলি ভারত থাকবেই। কোন অপশনে ভারত রয়েছে আগে দেখো, এখানে রয়েছে আর এখানে রয়েছে, বাট এখানে বলছে ব্রিটেন, ব্রিটেনে তো অলিখিত সংবিধান, তাহলে এটা আমরা নেব না।
তাহলে ভারত যেহেতু এখানটায় রয়েছে লিখিত সংবিধান বৃহত্তম, তাহলে এটাই হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, আবার অপশন ডিও ছিল, কোনোটি নয়। বাট আমরা কি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সংবিধান থেকে কি নিয়েছি আমরা, মৌলিক অধিকারের ধারণা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রথম প্রস্তাবনা বা প্রিএমবেল শব্দটি যুক্ত রয়েছে, এটা পরীক্ষাতে আসে, তাই তুমি গেস করেও এই প্রশ্নের উত্তর দিতে পারতে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আমরা দেখে নেব, দেখো ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স তথা অস্ট্রেলিয়া, কথা বললাম ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, এই যে দেশগুলো, এই দেশগুলোর সংবিধান কি রয়েছে, লিখিত সংবিধান রয়েছে। তাহলে এইগুলো একবার এক ঝলকে মাস্ট তোমাকে কিন্তু দেখে নিতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, জহর রোজগার যোজনা কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়? জহর রোজগার যোজনা এটা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আসে, অপশন ডি হবে সঠিক উত্তর। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন সপ্তম হচ্ছে সেই সময় এই পরিকল্পনা চালু হয়, এবং জহর রোজগার যোজনা চালু হয় কার সময়, রাজীব গান্ধীর সময় 1989 সালে। এটা তোমাদের প্রয়োজন নেই, আর তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার তালিকাগুলো আমি দিয়েছি, একবার দেখে নাও। প্রথমটা হয়েছিল 1951 থেকে 56 সালে, দ্বিতীয়টা 56 থেকে 61, তৃতীয়টা হয়েছিল 61 থেকে 66। প্ল্যান হলিডে কত সালে হয়েছিল বা কোন সাল থেকে কোন সাল, এটা পরীক্ষায় আসতে পারে 66 থেকে 69 সাল, মানে 1966 থেকে 69। চতুর্থ সময় দেখে নাও 1969 থেকে 1974 সাল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 74 থেকে 79, আর রোলিং প্ল্যান হয়েছিল 78 79, এটাও পরীক্ষাতে আসে। তো অবশ্যই প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার লিস্ট দেখে নেবে এখানে, এই করে করে তোমাদের টোটাল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবধি যাবে। মাঝখানে চলে এসছে আমাদের 2015 সালে কি নীতি আয়োগ লঞ্চ হয়েছে, ঠিক আছে, এবং বর্তমানে নীতি আয়োগ রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কত সালে চালু হয়? তো ভ্যাট চালু হয় 2005 সালে, অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো এখানে ভ্যাট চালু হয় 1 এপ্রিল 2005 সালে। অ্যাকচুয়ালি ভ্যাট একটি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা 1986 সালে ইন্ট্রোডিউস হয় ফার্স্ট। এটিকে MODVAT বলা হয়, অর্থাৎ সংশোধিত মূল্য সংযোজন কর বলা হয়। মডিফাইড যে ভ্যাট সেটাকে মানে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, লাক্ষাদ্বীপে এগুলো নেই, মানে এই ভ্যাট চালু নেই। আর জিএসটি চালু হয় ভারতে বর্তমানে 2017 সালের 1 জুলাই, যেটা হচ্ছে 101তম সংবিধান সংশোধন 2016 অনুযায়ী। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রতি বছর জাতীয় ঐক্য দিবস, ঠিক আছে, ন্যাশনাল ইউনিটি ডে, একতা দিবস বা ঐক্য দিবস পালিত হয় কবে? তো এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আমরা পালন করি 31শে অক্টোবর, অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম লেখকের গ্রাম, কি বলছে লেখকের গ্রাম, রাইটার্স ভিলেজ, তাই তো, এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এটা হচ্ছে উত্তরাখণ্ডের একটা ভিলেজ চালু করা হয়েছে, মানে রিসেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। গ্রামটার নাম হচ্ছে থানো গ্রাম। নেক্সট কোশ্চেন, নাফেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হলো? সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন ডি, দীপক আগরওয়ালকে নিয়োগ করা হয়েছে। নাফেড সম্পর্কে অবশ্যই প্রত্যেকে দেখবে, 1958 সালে প্রতিষ্ঠিত, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বা কৃষি মন্ত্রণালয়ের অধীনে নাফেডের ফুল ফর্ম হচ্ছে, এখানটায় জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল এগ্রিকালচারাল ফেডারেশন ইন্ডিয়া লিমিটেড, যার ফুল ফর্ম অবশ্যই দেখে নাও প্রত্যেকে। চলো নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে গুগলের প্রধান প্রযুক্তিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন? রাইট আনসার উইল বি অপশন সি, সত্য, একদম ভুল বললাম তোমাদের, সঠিক উত্তরটা কি হবে? সত্য না দিলে হবে না, অপশন এ হবে, অপশন এ প্রভাকর রাঘবন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুন্দর পিচাই সিও রয়েছেন গুগলের, গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালে, হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া ইউএসএ তে রয়েছে, প্রত্যেকে দেখবে। তো আমাদের ক্লাসের আজকের এই বাছাই করা প্রশ্নগুলি কেমন লাগলো প্রত্যেকে জানাবে, আর বাকি ক্লাসগুলো যারা দেখোনি আগেরগুলো প্লে লিস্টে রয়েছে, সমস্ত ক্লাস দেখে নিও, ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্দে মাতরম, জয় হিন্দ।